দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের নারী অনুষ্ঠানে। আপনারা জানেন সময়ের নারী অনুষ্ঠানে আমরা সবসময় কথা বলি নারীর সংকট, সাফল্য এবং সম্ভাবনাগুলো নিয়ে। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা দুজন নারী উদ্যোক্তাকে আমন্ত্রণ জানিয়েছি, যারা তাদের ছোট ছোট কাজগুলো একত্রে করে বড় স্বপ্ন এবং সাফল্যের দিকে যাচ্ছে। তাই আমি বলবো, কোনো ছোট কাজই ছোট নয়, কাজ করে সামনে এগিয়ে গেলে সব কাজে সফলতা পাওয়া সম্ভব। আজকের পর্বের নাম রেখেছি আমরা স্বপ্নের কারিগর। আজকে আমার সঙ্গে দুজন নারী উদ্যোক্তা আছেন, যারা তাদের স্বপ্ন নিয়ে বাস্তবে কিভাবে কাজ করছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। চলুন তাদের সাথে পরিচয় হয়ে নিই। আজকে আমার সঙ্গে আছেন আয়েশা সুমনা, তিনি একজন উদ্যোক্তা। আমার সঙ্গে আছেন ফারজানা বাউই, তিনিও একজন উদ্যোক্তা। দর্শক, উদ্যোক্তা দুজনের সাথে কথা হবে, জানবো তাদের না জানা কথাগুলো। সঙ্গেই থাকুন। তবে এই বিষয়ের উপর চলেন একটি তথ্যচিত্র দেখে আসি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারী উদ্যোক্তাদের অবদান দিন দিন বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নারী উদ্যোক্তাদের মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন ধারার সূচনা হয়েছে। বর্তমানে দেখা যায়, নারীরা পুরুষদের উপর নির্ভরশীল না হয়ে সংসারের পাশাপাশি অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হতেই বেশি আগ্রহী। তারা এখন অন্যের নয়, নিজের রোজগারের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে চায়। যুগের সাথে তাল মিলিয়ে নারীরা স্বাবলম্বী হয়ে পরিবারের দায়িত্বও নিচ্ছেন। পরিবারের হাল ধরতে অনলাইনে পণ্য সামগ্রী বিক্রি করে দেশের অনেক নারী এখন লাখপতিও হয়েছেন। পণ্যগুলো তারা সাপ্তাহিক মেলা সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ ও পেজে বিক্রি করেন। নারী উদ্যোক্তাদের হাতের তৈরি কেক, পুডিং, পিঠাপুলি, আচার, ফুচকা, চটপটি, থ্রি-পিস, বুটিক, শাড়ি, কাপড় ও কসমেটিক সহ বহু জাতের পণ্যে এখন আমরা ঘরে বসেই হাতে পেয়ে যাই। আশার কথা, পুরুষের পাশাপাশি নারীদেরও উপার্জনের সুযোগ তৈরি হওয়ায় পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে। গ্রামাঞ্চলের নারীরাও যে যেভাবে পারছে নিজস্ব উদ্যোগে উদ্যোক্তা হয়ে উঠছেন। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসছে এবং নারী ও পুরুষের মধ্যে বৈষম্য হ্রাস পাচ্ছে ও সামাজিক অগ্রগতি হচ্ছে। তবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সাফল্য অর্জনে উপযুক্ত পরিবেশ সৃষ্টির পাশাপাশি দক্ষতা বৃদ্ধি কর্মশালা, প্রযুক্তিগত জ্ঞান এবং সমসাময়িক ব্যবসায়িক তথ্যের সুযোগ তৈরির প্রয়োজন এবং উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পে প্রণোদনা, কর ছাড় এবং সহজ ঋণের ব্যবস্থা আরও বাড়াতে হবে। তবেই নারী উদ্যোক্তারা আরও আত্মবিশ্বাসী হয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। দর্শক, তথ্যচিত্র দেখলাম। চলুন মূল আলোচনায় ফিরে আমাদের সঙ্গে যে দুজন উদ্যোক্তা আছে কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন আমার হচ্ছে, সুমন, আপনার কাছে কি নিয়ে কাজ করছেন এবং কতদিন হলো কাজ করছেন একটু জানতে চাই। আমি হোম ডেকোর পণ্য নিয়ে কাজ করছি, যে মানুষের দৈনন্দিন অথবা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কিভাবে যত্নে রাখা যায় এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আর আমার হচ্ছে উদ্যোক্তা জীবনে আসা 6 বছর হয়ে গেছে। ঘরের জিনিসগুলো কিভাবে সুন্দর রাখা যায় যদি একটু বলতেন, যে কোন জিনিসগুলো এবং কিভাবে সুন্দর রাখার কথা বলছেন। আমার উদ্যোক্তা জীবনের হচ্ছে প্রথম জিনিস হচ্ছে জায়নামাজ হ্যাঙ্গার। আমরা জায়নামাজ তো বিভিন্ন জায়গায় রাখি, ওয়ার্ড্রোপে, চেয়ারে। তো এটাতে হয় কি, যে আমি হয়তো নামাজ পড়ে এক জায়গায় রাখলাম, বাসার অন্য সদস্য আবার খোঁজাখুঁজি শুরু করলো, আবার বাসায় গেস্ট আসলো, তাদেরও হচ্ছে দিতে সমস্যা হচ্ছে, বলে দিতে হচ্ছে অমুক জায়গায় আছে, তারা আবার হচ্ছে ব্যবহার করে অন্য জায়গায় নামাজ পড়ে তারপর অন্য জায়গায় রাখছে। এই জন্য মাথায় আসলো যে আমি এটা যদি একটা জায়নামাজ রাখার জন্য একটা হ্যাঙ্গার করতে পারি, হ্যাঙ্গার রাখতে পারি, তাহলে জায়নামাজটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। এতে করে বাসায় যারা গেস্ট আসবে তাদেরও সুবিধা হবে। আবার বাসায় অনেক সময় কিন্তু আমাদের বয়স্ক গুরুজন থাকে, তাদের বিভিন্ন জায়গায় খুঁজতে হচ্ছে না, ছোট বাচ্চাদের খুঁজতে হচ্ছে না। এই আইডিয়া থেকে আমি হচ্ছে ম্যাক্রম পণ্য আর প্লাস হচ্ছে কাঠ দিয়ে একটা হচ্ছে জায়নামাজ হ্যাঙ্গার তৈরি করি, যে জায়নামাজটা নির্দিষ্ট জায়গায় থাকুক। এরপর হচ্ছে আবার একটু সাহস করে অ্যাড করলাম যে আমাদের তো ভাড়া বাসায় অনেক সময় নামাজের জন্য আলাদা স্পেস যারা ভাড়া থাকি সম্ভব হয়ে ওঠে না সবার পক্ষে, অনেকের পক্ষে হয়। তো
তো আমি চাচ্ছিলাম যে পবিত্র কোরআন শরীফ, তারপর জায়না নামাজ হ্যাঙ্গার, তারপর আমরা যারা হিজাব ব্যবহার করি বড় তসবি, এই সবগুলো জিনিস যদি একটা জায়গায় রাখা যায়, মানে স্পেস একটা জায়গায় থাকলো যেখানে আমি নামাজটা পড়বো, ওখানে যদি ওয়াল হ্যাঙ্গিং করে রাখা যায় তাহলে আমার জায়গাটা কম লাগলো, বেশি জায়গা হবে না, এবং আমি আমার তারপর ইচ্ছা আপনি মতো ওয়াল হ্যাঙ্গারও করবেন। হ্যাঁ, এটা না আমি পবিত্র আচ্ছা। কোরআন শরীফ প্লাস হচ্ছে জায়নামাজ হ্যাঙ্গার দিয়ে একটা একসাথে। ওয়াল হ্যাঙ্গিং করি। Okay. তো এরকম হচ্ছে অনেক ডেকোর আছে, যেমন হচ্ছে আমাদের রান্নাঘরের হাইজিনিং মেনটেন করার জন্য। রাতের বেলা তো দেখা যায় সবার বাসায় কম বেশি তেলাপোকা টিকটিক থাকে, তো এগুলো হচ্ছে আমরা যে রুটি করি, পিরি বেলুনটা হচ্ছে এমনি তো রেখে দিই, আমরা ওয়াশ করে রেখে দিই। তো এটা নিয়ে চিন্তা করলাম যে এটার যদি একটা কাভার করা যায়, হাইজিনিং থাকলো, আবার হচ্ছে আমার রান্নাঘরটা হচ্ছে আমি যদি এটা একটা ওয়াল দেখতেও হ্যাঙ্গারে, সুন্দর লাগে না? হ্যাঁ দেখতেও ভালো লাগলো, হ্যাঁ, দেখতেও সৌন্দর্য সুন্দর প্রিয় লাগে। যারা হলো, আবার হাইজিনিং মেনটেন হলো। তো এটা নিয়ে আমি হচ্ছে একটা কাভার তৈরি করি, পিরি বেলুন কাভার। তাহলে কি কি কভার করছেন আপনি? জায়নামাজের জন্য আপনি রাখার হচ্ছে এটা stand হচ্ছে ওয়াল করছেন, হ্যাঙ্গার, wall জায়নামাজ hanger, হ্যাঙ্গিং, তারপরে রুটি বানানোর জন্য পিরি বেলুন পিরি কাভার, বেলুন কভার, তারপর আমাদের পবিত্র কোরআন শরীফ আমরা ছোটবেলায় মাকে কোরআন দেখতাম, শরীফের নানিকে cover, দেখতাম হ্যাঁ, যে কোরআন শরীফের যে cover। কোরআন শরীফটা ঢেকে রাখতো একটা পাতলা জি, জি। কাপড় দিয়ে অথবা পাতলা একটা কাভার দিয়ে। সেটা কভার বানাচ্ছেন। তো এটা দেখা এরপর? যায় যে বারবার নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আচ্ছা, ভাবলাম আচ্ছা। যে এটার যদি কাভার নিয়ে আমি কাজ করি, যে আমার ধুলাবালি পড়লো না, একটা কাভারে থাকলো, আবার কাভার থেকে বের করে আমি আল্লাহর হচ্ছে কোরআন হ্যাঁ, বুঝলাম, তেলাওয়াত এটা করে কোরআন শরীফ cover তারপরে করছেন। হচ্ছে রেখে এরপরে? দিলাম। আমি আয়রন কাভার, মানে কাভারের মধ্যে যেটা আচ্ছা। আয়রনটা তার হচ্ছে, মানে আমি যেটা জি, বুঝতে বলেন। পারছি যে ঘরের সবগুলো জিনিসগুলোই মোটামুটি আপনি একটু সুন্দর করে গুছিয়ে রাখা, একটু কালারফুল দেখতে যেন রাখা, একটু ভালো দেখতে যেন লাগে, সুন্দর লাগে, তারপরে একটু যেন ফ্রেশ থাকে, আবার ক্লিন যত্নে থাকে, থাকে, ক্লিন যত্নে থাকে, থাকে, জি জি। সবকিছু মিলে একটা কভার নিয়ে মানে হোম ডেকোরেশনে এই সাইডটা আপনি এই সাইডটা, বেছে এটা হচ্ছে নিয়েছেন। কাভারের সাইডটা। আচ্ছা, আমি সুমন আপনার কাছে আবারও আসবো। আমি ববি আপনার কাছে জানতে চাই যে আপনার কাজের ইয়েগুলো কি, মানে কি কি নিয়ে কাজ করছেন বা কত বছর হলো আপনি উদ্যোক্তার এই সেক্টরে এসেছেন? আমি মূলত কাস্টমাইজ পোশাক নিয়ে কাজ করছি। প্রথমেই বলছি, কাস্টমাইজ পোশাক হচ্ছে যে আমরা অ্যাভেলেবেল যে মার্কেটে পাই সেটা না, যেমন আমার ভোক্তার চাহিদার রুচি অনুযায়ী মেজারমেন্ট থাকবে তাদের দেওয়া, ওই অনুযায়ী মানে প্রসেসিং করে আমরা বানিয়ে দিই, তাকে তার পছন্দ অনুযায়ী বানিয়ে দিই পোশাকটা। এটাই হচ্ছে মূলত কাস্টমাইজ পোশাক। তো ওই কাস্টমাইজ পোশাক নিয়ে মানে কাজ করছি। সেটা কি মানে মেয়েদের শুধু নাকি ছেলেদের? মেয়েদের মূলত মেয়েদের সব আইটেম, আর বাচ্চা শুধু ছেলে বাচ্চাদের জন্য আর কি করা আছে। মানে ফতুয়া। যদি কোনো কাস্টমার আপনাকে বলে দেয় যে ব্লাউজটা এভাবে করতে হবে, হ্যাঁ, এরকম হ্যাঁ, ডিজাইন বলে দিলে আপনি হ্যাঁ, করে ফেলতে হ্যাঁ, পারেন হ্যাঁ, বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের রকম, ব্লাউজ, হ্যাঁ, ডিজাইন, ইভেন শাড়ি বা যে কোনো, তাদের হ্যাঁ ড্রেস, হ্যাঁ, সালোয়ার, বাচ্চাদের ড্রেস সবকিছু। থেকে শুরু করে নামাজের হেজাব, ব্লাউজ, নাইট বুঝতে ড্রেস, পারছি। মানে যে কোনো কোর্স। কত বছর হলো আপনার এই কাজে? আমার এটা অফলাইনে আসলে আমার 5 বছর হয়েছে, আর এমনিতে আমি আগে থেকে অফলাইনে বিজনেসের আগে থেকেই আমি কাজটার সাথে যুক্ত। আচ্ছা আচ্ছা। তো প্রথম চ্যালেঞ্জ আমি বলবো যে আসলে মেয়েরা চাইলেই কিন্তু সবকিছু চট করে শুরু করতে পারে না। প্রথম চ্যালেঞ্জটা সুমনা আপনার কাছে জানতে চাই, আপনি প্রথমটা চ্যালেঞ্জ কি নিয়েছিলেন যে না আমাকে শুরু করতেই হবে? বিয়ের আগে থেকে জব জিনিসটা পছন্দ হতো না। কেন হতো না? যে আমার একটা সংসার হবে বিয়ের পর, তখন আমিও যদি জব করি, আমার হাজবেন্ডও যদি জব করে অথবা বিজনেস করে, দুজনেই ব্যস্ত হয়ে থাকবো, তখন সংসারটা মানে ঠিকভাবে মেনটেন হবে না। দেখা যায় দুজনেই হচ্ছে টায়ার্ড হয়ে ফিরে আসবো। আবার যখন এক সময় যদি বেবি হয়, তাদেরকে ঠিক মতো সময় দিতে পারবো না। এই চিন্তা এটা থেকে, আপনার হ্যাঁ, perspective এটা হচ্ছে থেকে আমার ব্যক্তিগত চিন্তা, যে আমার জবটা তখন এই জন্য ভালো লাগতো না, আচ্ছা, যে একটা সংসারটা আমি সুন্দর করে করতে পারবো না, Okay. এটা সময় দিতে পারবো না। তো তখন মনে হলো যে এক সময় মনে হচ্ছে যে অনেকেই তো অনেক কিছু করছে অনলাইনে, আর আমার শুধু নিজের পরিচয় হচ্ছে কি আমি একটা বাবার মেয়ে, তারপরে হচ্ছে হাজবেন্ডের অর্ধাঙ্গিনী, এরপরে পরিচয় হয় কি নারী হিসেবে যে সন্তানের মা। এই জন্য আমি চাচ্ছিলাম যে আমি নিজের একটা কিছু করব, যেটা দিয়ে শুধু আমাকে সবাই চিনবে, আমার একটা আলাদা পরিচয় থাকবে, একান্ত পরিচয়। এই জন্য আমার হচ্ছে এই উদ্যোক্তা জীবনে আসা আর চ্যালেঞ্জ নেওয়া, যে আমি নিজের একটা হচ্ছে আলাদা পরিচয় করব, যে এই জিনিসগুলোর জন্য, এই জন্য মানুষ আমাকে মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে অনলাইন অফলাইন সবাই আমাকে আলাদা একটা নামে চিনবে, যে অমুকজন হচ্ছে এটা নিয়ে কাজ করে। জি, পেজ আছে। নাম কি? পেজটার নাম দিয়েছি মায়ামিন। এখন সবাই মোটামুটি আপনাকে চিনছে, যেটা আপনি চেয়েছিলেন যে মায়ামিন অনলাইন যে পেজ আছে তার হচ্ছে স্বত্বাধিকার আপনি। সুমনা, আপনি বললেন যে আপনি নিজের আইডেন্টিটি তৈরি করতে চান, তো এই জন্য আপনার চাকরিটা পছন্দ হয় নাই বা আপনি চান নাই কখনো নিজের একটা আইডেন্টিটি, মানে নিজের একটা কিছু হবে। তো আরও যারা মেয়েরা আমরা বাইরে কাজ করছি,
তারাও বিভিন্ন কর্মক্ষেত্রে যখন কাজ করছে তারা সেই আইডেন্টিটি তৈরি করছে। আসলে এটা আমার মনে হয় যে আপনার চিন্তাধারা থেকে আপনি এটা করেছেন, যেটা আমার কিন্তু প্রত্যেকটা সেক্টরেই আমরা চাই নারীরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক। আপনার কি মনে হয়? হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা আমার একান্ত ধারণা ছিল যে আমি হচ্ছে জব করে হয়তো সংসারটা মানে এই সামলাতে পারবো না, অথবা সংসারটা সুন্দরভাবে গুছাতে পারবো না। তো এখন তো যুগ অনেক এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে হচ্ছে যারা জব করে প্লাস হচ্ছে আবার উদ্যোক্তাও, মানে দেখা যায় টিচার, সে হচ্ছে টিচার প্লাস হচ্ছে আবার অনলাইন উদ্যোক্তাও। তো তারা কিন্তু সংসারটা ঠিকভাবে সমান তালে সামলাচ্ছে, তারা সুন্দরভাবে সংসার গুছিয়ে করছে, বাচ্চাদের হচ্ছে সবকিছু করছে, একজন মা হিসেবে, একজন অর্ধাঙ্গিনী হিসেবে সব দিকে সব টেক কেয়ার করছে। তো এটা হচ্ছে আমার আসলে ধারণাটা ভুল হচ্ছে, মানে ভুল ছিল। এখন যেহেতু করার কিছু নেই, সময় চলে গিয়েছে, তো আমি মনে করি যে নারীরা ইচ্ছা করলে সব পারে। জব থেকে আমি বলতে চাচ্ছি যে আসলে নারীরা প্রতিটা সেক্টরেই সামনে এগিয়ে যাচ্ছে, শুধু ইচ্ছাটা দরকার, সাহসটা দরকার। এভাবে আসলে সে বাইরে হোক আর ঘরে হোক না কেন। আমি আবারও আপনাকে প্রশ্নে আসবো। আসলে আমি ববি আপনার কাছে জানতে চাই, আপনি আসলে সাপোর্টটা কেমন পেয়েছিলেন? আপনার চ্যালেঞ্জটা কি ছিল? ছোটবেলা থেকে আমি মানে পোশাক নিয়ে আমার খুব একটা আগ্রহ ছিল, তো ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। তো ওই সাবজেক্টে পড়তে পারিনি, মানে মায়ের ইচ্ছে ছিল ব্যাংকার হওয়ার। এই জন্য বিয়ে হওয়ার পর 2 বাচ্চা পর হওয়ার পর এরপর আসলে বাচ্চাদের দেখতে গিয়ে আমার জব সেকশনে যাওয়া হয়নি। কয়েকবার পরীক্ষা দিয়েছিলাম, তো ওইভাবে আর কি প্রস্তুতি নেওয়া হয়নি। তো করোনাকালীন সময় খুব মানে আপসেট হয়ে গেছিলাম যে কি করব, মানে এত পড়ালেখা করে কিছুই তো করতে পারলাম না। ঠিক তখনই আর কি এই অনলাইন বিজনেসটা শুরু করি। তো আমি অফলাইনেও আগে আমার কিছু মানে কাজ ছিল, আমার শপ ছিল, তো ওটা অফ করে দিই বাচ্চা হওয়ার পর, মানে প্রেগনেন্সির সময় অফ করে দেই। তো ওখানকার আমার কিছু কাস্টমার ছিল, ওনারাই আমাকে মানে অ্যাডভাইস দিল যে তাহলে তুমি অফলাইনে পোশাক নিয়ে কাজ করো, যেহেতু তুমি এই কাজ খুব ভালো পারো। তো ওই থেকেই মানে আমার কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমি এই কাজে আসা। সময়কে কাজে লাগিয়ে আপনি একটা চ্যালেঞ্জ নিয়ে ফেললেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন না, আপনি যে যে বললেন যে হোম ডেকোরের জিনিসগুলো বানাচ্ছেন, মানে যখন ডিজাইন করেন তখন তো অন্যদের থেকে আলাদা করতে গিয়ে আমরা কিন্তু অনেকটা পেজে, অনেক অনলাইন পেজে হোক আর অফলাইনে হোক না কেন দেখি কিন্তু জিনিসগুলো। আপনার জিনিস একজন ক্রেতা, কাস্টমার কেন কিনবে? আলাদা কি পাবে আপনার? আলাদা পাবে যেমন হচ্ছে কিছু কিছু জিনিস অন্যান্য পেজের মতো সেম থাকে, যেটা আমার হাতে করার কিছু থাকে না। আবার কিছু কিছু জিনিস যেগুলো আমি ইচ্ছা করলে নিজের মতো ডিজাইন করে করতে পারবো, এইটার ইউনিকনেস কিন্তু আমি আমার পেজে রেখেছি। এটার জন্য মানুষ আমাকে চিনে যে অমুকের পেজে এই ইউনিক জিনিসটা পাওয়া যাবে। যেমন হচ্ছে কিচেনে আমরা কেচি, অনেক সময় প্যাকেট কাটার জন্য কেচি ব্যবহার করি। তারপরে হচ্ছে রান্নার কাজে, সবজি কাটার কাজে হচ্ছে চাকু যেটা ব্যবহার করি। তো এটা কি করি আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো দেখা যায় কাজ শেষ হলো এমনি রেখে দিলাম অথবা গুছায় রাখলাম পরে। এই জন্য আমি ভাবলাম যে হোগলা পাতা দিয়ে তৈরি একটা কোন বাস্কেট, এটা হচ্ছে সবাই কি করে, এটাতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখে, এমনিতেই রাখে, বাজার থেকে কিনে নিয়ে যারা অনলাইন বিজনেস করে তারা হচ্ছে দেখা যাচ্ছে এমনিতেই রাখে। আমি ভাবলাম যে এটাকে আমি অন্যভাবে ব্যবহার করি, এটাকে আমি হচ্ছে কিচেনে কেচি রাখার কাজে ব্যবহার করি। এটাতে আবার সুন্দর করে আমি একটু ম্যাক্রোমে সুতা পুঁতি টুতি দিয়ে ডেকোরেশন করি। এটা ভালো হবে কি, তাহলে আমার রান্নাঘরের কিচেনের সৌন্দর্যটা একটু বেড়ে যাবে, আবার আমার জিনিস আমি হাতের কাজে পেলাম। এভাবে আমি আমার পণ্য হচ্ছে আলাদাভাবে ডেকোরেশন করি। আবার অনেকেই হচ্ছে কি আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে কফি, আমরা তো এখন সবাই কফি প্রিয়, চা প্রিয়, চা না হলে চলেই না সকাল বিকাল, অনেকে এমন আছেন। তো আর অনেকে আমরা হচ্ছে আগে হচ্ছে চাটা হচ্ছে কাপে খেতাম, আর এখন আমরা মগে খাই, সুন্দর সুন্দর ডিজাইনে বিভিন্ন মগে খাই। তবে আমরা এটার জন্য একটা ইউনিক কিছু করি যেটা সবার কাজে লাগবে আর দেখতেও ভালো লাগবে। এই জন্য আমি হচ্ছে একটা ম্যাটে, হোগলা পাতার ম্যাটে একটু নিজের মতো করে ম্যাক্রোমের বেনি পেঁচিয়ে ডিজাইন করি, সাথে একটু লেস দেই। এতে হলো কি যে আমি যখন মেহমান আসলো কেউ তাদের সামনে সার্ভ করি, এতে হচ্ছে আমার যে শৌখিনতা এটা হচ্ছে ফুটে ওঠে। আবার আমি আমার নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য অনেক সুন্দর করে আপ্যায়ন করতে পারলাম, অথবা নিজের ভালো লাগার জন্য আচ্ছা আমি একটা সুন্দর মগে, অনেক তো এখন তো সবাই নারীরা শৌখিন হয়ে গেছে, নারীরা মেয়েরা সবাই শৌখিন হয়ে গেছে। তো সুন্দর একটা মগ নিলাম, সাথে কোস্টার সেটটা নিয়ে হচ্ছে আমরা বই পড়লাম। বুঝলাম, মানে আপনি আসলে একটু চিন্তা করেন, এটা নিয়ে ভাবেন যেন দর্শক একটু আলাদা কিছু পায়, সেটা হচ্ছে যে ইউনিক কিছু নিয়ে দেখা যাচ্ছে ওর মধ্যে কিছু জুড়ে দিয়ে নতুন একটা ডিজাইন তৈরি করেন। ববি, ধরেন একটা কাস্টমারের বাজেট কম, আপনি তো বললেন যে ডিজাইন করা ড্রেস বানাচ্ছেন বা একটা ব্লাউজকে ডিজাইন বলে দিলে বানায় ফেলেন, ধরেন যে বাজেট কম কিন্তু তার ওই ডিজাইনটা লাগবেই, সেই সময় আপনি কি
ভাবে ব্যাপারটা ম্যানেজ করেন? একই রকম দেখতে বিভিন্ন রকম ফেব্রিক থাকে, কিছু ফেব্রিকের দাম প্রাইস বেশি থাকে, কিছু কম থাকে, কিছু মিড রেঞ্জে থাকে। তো ওনার যেরকম বাজেট ওই অনুযায়ী আমি তাকে চেষ্টা করি, মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করি। তো উনি যদি আর কি বলে যে আমার হাই রেঞ্জের লাগবে, একটু আমার ভালো কাপড় ভালো ইসে লাগবে, আমি ওইভাবে তৈরি করে দিই। আর উনি যদি বলে যে না আপু আমাকে আমি ট্যুরে যাব বা ওয়ান টাইম ইউজ করব, আমাকে একদম নর্মাল করে সুন্দর এই ডিজাইনের মধ্যে করে দিবেন, তো ওইভাবে করে দিই। আমি বলছিলাম যে বাজেট কম কিন্তু আমার ওই ডিজাইন লাগবে, আপনি পারছেন না। ও এটা হ্যাঁ। এটা আসলে অনেক ক্ষেত্রে মানে আমার যারা Convince কাস্টমার, করেন কি করে? আমার যারা কাস্টমার তো দেখা গেছে বেশিরভাগই রিপিট আচ্ছা। কাস্টমার। তো ওনাদের যদি অনেক সময় হয় বাজেট কম হয়, তাহলে আমি আর কি আমার লাভটা একটু কম রেখে দিয়ে দিই। অর্ডার করলাম একটা জিনিস, চলে আসলো আরেকটা জিনিস, বক্স খুলে দেখি যে আসলে যেটা দেখেছিলাম সেটা না। এরকম কি কখনো আপনারা দেখেছেন বা আপনাদের সঙ্গে কখনো এরকম হয়েছে কিছু, বা ভুল বোঝাবুঝি জায়গা থেকে কাস্টমারদের সাথে কিভাবে আপনারা তখন ডিলিংসটা করেন? আমার ক্ষেত্রে হচ্ছে কি আমার প্রোডাক্ট নিয়ে কোনোদিন কোনো ঝামেলা হয়নি যে তারা চাইছে একটা আমি অন্য রকম দিয়েছি অথবা এটা হয় নাই, এটা কখনো হয় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু হয় কি অনেক সময় যে আমি হয়তো 5 দিনের মধ্যে দিতে চাচ্ছি অথবা 2 দিনের মধ্যে দিতে চাচ্ছি, তো এই জিনিসটা আমার হাতে নেই, আমি তাদের কাছ থেকে অল্প সময় নিয়ে ফেলছি, তখন দেখা যায় না আমি যে কারিগর তারা দিতে সময় দেরি করে ফেললো, এই ক্ষেত্রে হচ্ছে ভুল বোঝাবুঝি হয়ে যায়। তো যারা আমার রিপিট কাস্টমার তারা আমার বিষয়টা বুঝে, তারা কোনো সমস্যা হয় না। কিন্তু যারা নতুন কাস্টমার এই ক্ষেত্রে আমি বাধার সম্মুখীন হই কি, তারা হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করে ফেলে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার যদি নিজের কারখানা থাকতো তাহলে এটা প্রবলেম হতো না। আমি যেহেতু হচ্ছে কারিগরদের থেকে বানিয়ে নিয়ে হচ্ছে কারিগর অসুস্থ এবং অথবা বিভিন্ন জায়গা থেকে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসি, সংগ্রহ তো করেন। এটা হচ্ছে কি যে কারিগর অসুস্থ হচ্ছে না অথবা আমার কাছে কেউ কাস্টমাইজ কিছু করে চাচ্ছে কারিগর দিচ্ছে না, এক্ষেত্রেও কিন্তু বাধার সম্মুখীন প্লাস অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যায়। এটা একটা ভুল বুঝাবুঝি হয়ে যায়। কিন্তু প্রোডাক্ট নিয়ে কখনো ভুল বুঝাবুঝি হয়নি যে আমি তারা একটা চাইছে আমি অন্যটা তার পরিবর্তে অন্য আপনি কি করেন জিনিসটা ববি? বানাইছি। মানে মূলত ইয়ে নিশ্চিত করতে, মানে কাস্টমারদের ইয়েটা নিশ্চিত করতে আপনি কি করেন? আমাদের মূলত অনলাইন বিজনেসটা তো বিশেষ করে মানে ছবির উপর নির্ভর করে, কাস্টমারদের রিভিউ এটা যে ছবির থেকে বাস্তবে আরো বেশি সুন্দর, মানে এটা সবার কাছ থেকেই আমার শোনা। ডিজাইন যেরকম দেয় চেষ্টা করি আমার একদম মন থেকে, আমি সবসময় যখন আমি নিজের বেশিরভাগ সেলাই করি, বিশেষ করে যেগুলো একটু ক্রিটিক্যাল বা স্পেশাল সেগুলো, আর 3 জন আছেন কারিগর ওনাদেরকে নর্মালগুলো দেই, আর যেগুলো একটু স্পেশাল একটু ডিজাইন ওগুলো আমি নিজেই মেক করি। এটা তো গেল কাস্টমারদের নিশ্চিত করলেন, কাস্টমারদের মন রক্ষা করলেন, কাস্টমারদের আপনারা বুঝিয়ে ঠিকঠাক মতো রাখলেন। পরিবারের লোকজনদের সাপোর্ট কিরকম পাচ্ছেন? পরিবারের লোকজনদের কিভাবে আপনারা বোঝান? নিজের আলাদা একটা পরিচয় করা দরকার। তো আমার হাজব্যান্ড আমাকে পেজ খুলে দিল, তারপর ভাবলাম কি নিয়ে কাজ করব। পরে ওই যে প্রথমে যে বললাম যে আমার প্রথম পণ্য ছিল জায়নামাজ হ্যাঙ্গার। তো প্রোডাক্টগুলি যখন আমি বানিয়ে নিয়ে আসি অর্ডার দিয়ে, তখন আমার আম্মু বাসায় ছিলেন। তো প্রথম দেখে উনি কিন্তু খুব প্রশংসা করেছিলেন, বলেছিলেন যে এটা একটা খুব প্রয়োজনীয় জিনিস, দরকারি জিনিস, তো যারা বুঝবে এটা কিন্তু তারা নিবে। পাশের বাসার লোক কখনো নাক ছিটকানো হয় আর নাক ছিটকায় নেই যে অযথায় বাচ্চা মানুষ করবা, রান্নাবাড়ি করবা, সংসার দেখবা, অযথায় কি না, এসব কাজ আমার করছো? পাশের বাসায় যারা ছিলেন আঙ্কেল আন্টি, ওনারা কিন্তু আমার কাস্টমার হয়েছেন আলহামদুলিল্লাহ। তখন আমি কুশি কাটা নিয়ে কাজ করতাম, তো সবাই কিন্তু আমার পণ্যগুলো যেহেতু হোম ডেকোর নিয়ে, তো তারা কিন্তু খুব প্রশংসা করে। অনেকে হচ্ছে নিবে না কিন্তু তারপরেও কিন্তু আমার জিনিসের প্রশংসা করে যে এই জিনিসগুলো আসলেই সুন্দর। আবার অনেকে নিয়ে তারপর আবার রিপিট কাস্টমার হচ্ছেন, অন্যকে হচ্ছে রেফারেন্স করছেন আমারটা যে অমুকের কাছে এই পণ্য পাওয়া যায়, ওনার কোয়ালিটি ভালো। তার মানে আপনি সমাজকে, পরিবারকে, সবকিছুকে ব্যালেন্স করে আপনি সবার মানে সাধুবাদ নিয়ে সামনে আগাতে পারছেন। আপনার কখনো এরকম হয়েছে কেউ বলেছে যে অযথায় সময় নষ্ট করছো, কেন এসব করছো, টাকা নষ্ট করছো? এরকম মানে আসবে না, এটা ভুল, এরকম সবার জীবনে আসে, সেই সব সেক্টরে আসে। আমি আসলে মেয়েদের কথা বলবো না, একজন ছেলেও যদি কোনো প্রথম কাজ শুরু করে, তার ফ্যামিলি কিন্তু বলে আসলে তুমি কি পারবা, তুমি কি সফল হতে পারবা, এটা কিন্তু সবাই বলে। আমি আসলে মেয়েকে আলাদা করছি না। তো আপনার অভিজ্ঞতাটা কেমন? আমার ফ্যামিলির দিকে হচ্ছে অবভিয়াসলি 2টা ফ্যামিলি, বিয়ের আগে একটা ফ্যামিলি বাবা মায়ের সাথে, আমি কিন্তু বিয়ের আগে থেকেই মানে এই কাজের সাথে যুক্ত। তো আমার আম্মু সেলাই জানতো, তো আম্মুর থেকে আমার দেখে খুব আগ্রহ জাগতো যে আমিও সেলাই করব। আম্মু আমাকে ওইভাবে কখনো শিখায় নাই যে মেয়ে সেলাই করুক, আম্মু চায়নি কখনো, কিন্তু আমার খুব মানে আগ্রহ, আমি নিজে ডিজাইন করে ড্রেস পরতাম, ইভেন সবাই অনেক পছন্দ করত। তার মানে আপনি পরিবারের সাপোর্ট পুরোটুকুই পেয়েছেন? হ্যাঁ, পরিবারের এখান থেকে পেয়েছি, এবং বিয়ের পরবর্তীতে হাজবেন্ডের পরিপূর্ণ সাপোর্ট পেয়েছি। সাপোর্ট না পেলে আসলে একটা বিবাহিত মেয়ে কখনোই কিছু করতে পারে না। আর পেজের মানে আমার যে পেজটা আমার হাজবেন্ডের
পেজ, ওর পেজেই আমি আসলে কাজ করি। মানে সাপোর্টটা এরকম যে আপনারা দুজনে না, মিলে ফ্যামিলি একসাথে কাজ সাপোর্ট না করছেন। থাকলে সত্যি কথা মানে মেয়েদের টেকা মুশকিল আর কি, সম্ভব না কাজ করা। আসলে অনলাইনে যদি কাজ না করতো মেয়েরা, সোশ্যাল মিডিয়ায় যদি আপডেট না থাকতো, তাহলে আসলে অনেক কিছু না, সহজ এক্ষেত্রে হতো না। অনলাইনের সহজ ভূমিকা হতো না। অনেক বেশি, আমি বলতে চাই। তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদেরকে অনেক এগিয়ে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে, যেতে অনেক সাহায্য এগিয়ে নিয়ে করছে। যাচ্ছে। এবং আচ্ছা, নতুন যারা আসতে চায় উদ্যোক্তা হয়ে, তাদের জন্য আপনাদের বলার কি আছে? মানে কোন বিষয়টা মাথায় রেখে একজন উদ্যোক্তা হতে পারবে একজন? বিষয়টা হচ্ছে নতুন যারা আসতে চাচ্ছে তাদের হচ্ছে অল্প পুঁজি নিয়ে অনেকে ভাবে যে হয়তো আমার কাছে অল্প পুঁজি আছে, আমি পারবো না। আসলে হচ্ছে আমি আরেকটা কথা বলবো যে অল্প পুঁজি নিয়ে তারা আসতে পারবে, প্রথম শুরুটা তারা অল্প কিছু দিয়ে করতে পারবে, আর সাহস নেই, মনের ইচ্ছা আর সাহস। আরেকটা কথা বলবো, সে নিজে যেটা পারে, অন্যের দেখে যে আসবে যে অন্যরা এটাতে সফলতা হচ্ছে, আচ্ছা আমি এটা করি, কিন্তু এটা করা যাবে না। তার নিজের ভিতরে যে প্রতিভা আছে, আমি নিজে যেটা করতে পারবো, সেটা যে খাবার হতে পারে, হাতের সেলাই, নিজে সেলাই হতে পারে, পেইন্টিং হতে পারে, আজকাল তো সবই হচ্ছে। সে নিজে যেটা পারবে সেটা নিয়ে তাকে হচ্ছে শুরু করতে হবে, কাজ করতে হবে। অন্যের দিকে ঝাঁপিয়ে পড়া এবং যাবে না। আত্মবিশ্বাসটা হ্যাঁ, থাকতে হবে। আত্মবিশ্বাস ববি, থাকতে হবে। আপনার আমার কাছে জানতে চাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে উদ্যোক্তা হতে হলে যে আমার অর্থ পুঁজি সবকিছু লাগবে তা না, সবার আগে লাগবে জ্ঞান। হ্যাঁ, আপনি প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু জ্ঞান থাকে, যেমন আপনি এটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে আমার মধ্যে কি জ্ঞান আছে। যেমন আমার মধ্যে আছে, আমি জানি আমি ভালো সেলাই করতে পারি, ঠিক আছে, আরেকজন সে ভালো ছবি আঁকতে পারে, এটা নিয়েও কাজ করা যায়। সবার আগে বের করতে হবে যে আমার ভিতরে কি আছে, মানে আমি কি পারি। আমি কি পারি। হ্যাঁ, এটা নিয়ে যদি আমি যা পারি, আমি যদি সেটা নিয়ে কাজ করি, অবশ্যই আমি সফল হব ইনশাল্লাহ, সেটা যেই হোক। তা আমি মনে করব যে উদ্যোক্তা হতে গেলে যে অনেক অর্থের প্রয়োজন আছে, অনেক সেটা না, আগে হতে হবে নিজস্ব জ্ঞান থাকতে হবে যে কোনো জিনিসের বিষয়ে। যেমন আমি ভালো সেলাই জানি, ঠিক আছে, আমি কিন্তু খুব একটা মানে অর্থ নিয়ে আমি বিজনেসের নামিনি। আচ্ছা, শুধু জাস্ট আমার জ্ঞানটা ছিল, এভাবে এগিয়েছি আর কি। তাহলে বিশ্বাসটা এবং আস্থাটা থাকতে হবে, তাই তো? নিজের ইচ্ছা থাকতে আচ্ছা। হবে। ইচ্ছা থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই যে আপনারা আসলে আপনাদের স্বপ্নটাকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। এই জন্যই আজকে আমাদের এই পর্বে, সময় নারী আজকের পর্বের নাম আমি দিয়েছি হচ্ছে স্বপ্নের কারিগর। হ্যাঁ, তো খুব সুন্দর নাম। অনেক সাধুবাদ জানাই আপনাদেরকে, অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। আপনারা সামনে এগিয়ে যান এবং আরো সফলতা পান দিন দিন। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি, আর আমাদের সাথে হচ্ছে অন্য নারীরা যেন আমাদের হ্যাঁ, দেখে উৎসাহ পায়, হ্যাঁ, নতুন সেটাই। করে শুরু করে যে আমি পিছিয়ে থাকবো কেন, আমিও পারবো। সুমনা, আপনাকে এবং ববিকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, কিন্তু আমার ভালো লাগছে যে আপনাদের কষ্টের কথা, আপনাদের সফলতার কথা জানতে পারলাম, দর্শকও জানলো। ভালো থাকবেন আপনারা, আর সামনে আরও এগিয়ে যান। অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। দর্শক, কথা একটাই, যদি স্বপ্ন আপনার থাকে, অবশ্যই পথ আপনি নিজেই বের করতে পারবেন, সামনে এগিয়ে যাবেন এবং সফলতা পাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।